প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, প্রতিবাদ সভা এ আঘাত বাংলাদেশের ওপর। প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা। হাদি হত্যার বিচার 30 কার্যদিবসের মধ্যে করার দাবি। দৈনিক যুগান্তর, নির্বাচন কেন্দ্রিক নানা মেরুকরণের সম্ভাবনা, নতুন কোনো বার্তা দেবেন কি? ভারতে বাংলাদেশে 3 ভিসা কেন্দ্র বন্ধ। কালের কণ্ঠের শিরোনাম, অপশক্তি রুখতে ঐক্যের ডাক, ভারতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ। দৈনিক সমকাল, ছোট দলের প্রার্থী আত্মীকরণের কৌশল নিয়েছে বিএনপি, মত প্রকাশ তো দূর, এখন বেঁচে থাকার প্রশ্ন। ইত্তেফাক, এই অপশক্তিকে রুখতে হবে, নির্বাচনে কোনো ভয় ও বাধা থাকবে না, প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, নিরাপত্তা নেই কোথাও, সন্ত্রাসীদের হাতে হাতে অস্ত্র। আমার দেশের শিরোনাম, ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ, ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা। মানব জমিনের শিরোনাম, ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা, গণমাধ্যমে হামলা, গণতন্ত্রে আঘাত। আলোকিত বাংলাদেশ, শেষ হচ্ছে প্রতিক্রিয়ার প্রহর, সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক করতোয়া, সংবাদপত্রে হামলা, গণতন্ত্রের উপর আঘাত, ভোটের গাড়ির উদ্বোধন প্রধান উপদেষ্টার, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান। দৈনিক দিনকাল, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে, প্রধান উপদেষ্টা। কালবেলা শিরোনাম, মিত্রদের বিজয় নিশ্চিতে নতুন কৌশলে বিএনপি, দিল্লি আগরতলায় কনসুলার সেবা স্থগিত করল ঢাকা। বাংলাবাজার পত্রিকা, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর প্রস্তুতি। রূপালী বাংলাদেশ, বিমানবন্দর টু 300 ফিট থাকবে নিরাপত্তায় ঢাকা। দৈনিক ইনকিলাব, চলছে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, জনসমুদ্রের প্রস্তুতি বিএনপির। নাহিদুল, আপনি শিরোনাম শুনলেন, এখন সবচেয়ে আলোচনার জায়গা যে সংবাদপত্রে যে হামলাটা হলো, বিশেষ করে 2টি সংবাদপত্রে এবং 2টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। প্রথম আলো শিরোনাম করেছে এ আঘাত বাংলাদেশের উপর, কালের কণ্ঠ শিরোনাম করেছে অপশক্তিকে রুখতে ঐক্যের ডাক, মত প্রকাশ তো দূরে থাকে, বেঁচে থাকার প্রশ্ন সমকালের শিরোনাম। একজন সংবাদকর্মী হিসাবে আপনার কাছে জানতে চাই, এই শিরোনামগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ রাজানুর ভাই, আপনি অনেকগুলো শিরোনাম পড়ে ফেলছেন। জি জি, একটাও কিন্তু কোনো সুখবর না। আমরা কিন্তু দৈনিক আসার কথা নাই। আমরা দৈনিক পত্রিকায় যারা কাজ করি, আমাদের প্রত্যাশা থাকে, যেমন আমরা একটু ভালো খবর পেলেই চেষ্টা করি সেটাকে একটু হাইলাইট করার। বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করার সুবাদে প্রতিদিন যে ধরনের নেগেটিভ সংবাদ আমরা প্রকাশ করি, এক ধরনের সিক হয়ে যাই ওই জায়গা থেকে। তো তখন চেষ্টা করি ভালো কোনো সংবাদ আছে কিনা, ফ্রন্ট পেজে দেওয়া যায় কিনা, যেটা মানুষ পড়ে খুশি হবে। কিন্তু যতগুলো শিরোনাম আপনি পড়লেন, একটার মধ্যেও কিন্তু ওই চিত্র নাই। তো এখন আপনি পত্রিকার কথা বলছিলেন, বাংলাদেশ হচ্ছে এই মুক্ত গণমাধ্যম যার সূচক হয় প্রতি বছর, আচ্ছা, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF তারা করে। সেখানে আমাদের সিরিয়াল নম্বর হচ্ছে 149, 180টা দেশের মধ্যে। মোটামুটি বিশ্বের যতগুলো নিচের সারি থেকে মোটামুটি একদম এবং আমাদের নাম উচ্চারিত হয় সোমালিয়া, সিরিয়া, আফগানিস্তান এদের সঙ্গে, অথচ আমাদের এখানে কোনো যুদ্ধ চলছে না। আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক দেশ হিসেবেই আমরা চলছি। এখন এই যে গণমাধ্যমে হামলা হলো, বাংলাদেশের ইতিহাসে এরকমটি দেখা গেছে কিনা, এটা আপনি আমার থেকে আরো আগে থেকে সাংবাদিকতা করেন, দীর্ঘদিন ধরে আছেন। আপনাকে যদি আমি একটু জাস্ট কয়েকজনের মন্তব্য শোনাই আপনাকে। দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে, এই অপশক্তিকে রুখতে হবে, বাংলাদেশের স্বপ্ন কোনোদিন, এই বাংলাদেশের স্বপ্ন কোনোদিন দেখিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা, নুরুল কবির বলেছেন। হামলার সঙ্গে সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে, নাহিদ ইসলাম বলেছেন, যিনি কিছুদিন আগে সরকারে ছিলেন। মত প্রকাশ দূরের কথা, বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে, মাহফুজ আনাম বলেছেন।
সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রে হ্রাস করে ফেলেছে, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। জানুয়ারিতে সাংবাদিকদের মহাসমাবেশ হবে। যাই হোক, এই যে মন্তব্যগুলো কি মনে হয়? এই মন্তব্যগুলোর মধ্যে বাকি মন্তব্যগুলো কাছাকাছি রকমের, কিন্তু একটা মন্তব্য যেটা মাহবুজ আনাম করেছেন, আমি কোনো সম্পাদককে এতটা অসহায় অবস্থায় দেখি নাই, তাও আবার বাংলাদেশের সেরা ইংরেজি দৈনিকটি, যিনি আন্তর্জাতিকভাবেও অনেক গ্রহণযোগ্য একজন সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তো মাহবুজ আনামের মতো ব্যক্তিত্ব যখন বলছেন যে মত প্রকাশ তো দূরের কথা, অনেকে এখন বেঁচে থাকাটাই প্রশ্ন, তো এই কথা বলার পর একটা সরকার থাকে কি করে, এটাই হচ্ছে প্রশ্নের জায়গা। যে এ তো মানে সরকারের চূড়ান্ত রকমের ব্যর্থতা। আবার আপনি যেটা সরকার থাকে কি করে বললেন, আবার সরকারই যিনি ছিলেন কিছুদিন আগে, তা নিয়ে আবার বলছেন যে এখানে ষড়যন্ত্র থাকতে পারে। এবং এই প্রশ্নে আমি আসছিলাম, এবং এর আগে কিন্তু আপনার আরেকজন সিনিয়র সাংবাদিকও একই কথা বলেছেন, নুরুল কবির, যে সরকারের ভেতরের লোকজন এর সঙ্গে জড়িত, অথবা পুরো সরকারই এটার সঙ্গে জড়িত। প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা হলো, এবং হামলার পর কতগুলো ঘটনা ঘটেছে, আমাদেরকে বিস্মিত করেছে সত্যিকার অর্থেই। হামলা হয়েছে, পুলিশ আসবে, ফায়ার সার্ভিস আসবে। হামলা হলো কেন সেটা একটা প্রশ্ন, কিন্তু ফায়ার সার্ভিসকে বাধা দেওয়া হয়েছে, পুলিশকে বাধা দেওয়া হয়েছে, এতে কারা দিয়েছে? এটা নিশ্চয়ই এই পুলিশকে চালায়, সরকার চালায়। সুতরাং আমাদের বোঝার যথেষ্ট কারণ আছে যে সরকারের ভিতরেই কেউ না কেউ, মানে আমরা বলি না শস্যের মধ্যে ভূত, এরকমটি কিন্তু আছে। এবং মজার বিষয় হচ্ছে, এত সিনিয়র ব্যক্তিরা, গ্রহণযোগ্য ব্যক্তিরা যখন সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো তুলছেন, নাহিদ ইসলাম তুলছেন, নুরুল কবির তুলছেন, মাহবুজ আনাম তুলছেন, সরকার কিন্তু এখন পর্যন্ত, আমি এই ভিডিও আপনার সঙ্গে যখন কথা বলছি, কোনো প্রতিবাদ করে নাই। মানে তোমাদের কথা তোমরা বলো, হ্যাঁ আমাদের কথা না, ওইটা না, সেটা তো আছেই, কিন্তু আপনার বিরুদ্ধে যখন অভিযোগ উঠবে আপনি খণ্ডন করবেন, যা অভিযোগ সত্য নয়, কিন্তু সরকার কিন্তু বলে নেই অভিযোগগুলো সত্য নয়। মানে এটা কি, এই যে মৌনতার সম্মতির লক্ষণ, সেটাকে আমরা ধরে নেব? তাহলে কি এই কথাগুলো কি সত্যি? সরকার তো একটা বিবৃতি দিতে পারতে যে না, এটা সত্য নয়, আমরা এই পদক্ষেপ নিয়েছি। আসলে সরকারের বিবৃতি দেয়া বা কথা বলার মতো কোনো অবস্থাই সরকার নাই। কারণ এই কথার, আমাদেরও সাংবাদিকতা যেহেতু আমরা করি, আমরাও খোঁজখবর রাখি, আমাদেরও বোঝার যথেষ্ট কারণ আছে যে এই সরকারের মধ্যেই একটা অংশ অথবা পুরো সরকার সার্টেনলি এই ঘটনা ঘটতে দিয়েছে, এবং তাদের বৃহৎ কোনো উদ্দেশ্য আছে। সেটা হতে পারে নির্বাচন পিছিয়ে দেওয়া, পিছিয়ে দিয়ে ক্ষমতা এনজয় করা, কিংবা এই ঘোলা পানি যখন হয় তখন তো মাছ শিকারের জন্য সেখানে অনেকেই থাকেন, তাদের এই প্রচেষ্টা আছে। এটা একেবারে দিনের আপনি যে প্রসঙ্গটা তুললেন যে এরকম ষড়যন্ত্র হতে পারে যে নির্বাচন পিছিয়ে দেওয়া, আমি জানি না, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। আমি শিরোনামটা দেখে আমার কাছে মনে হয়েছিল, এই 90 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে, আসিফ নজরুল সাহেব বলেছেন 90 দিনের মধ্যে। তা আমার একটা সহজ প্রশ্ন সাধারণ নাগরিক হিসেবে, নির্বাচনের কতদিন আছে? আর নির্বাচন ধরেন 1.5 মাস, তা 1.5 মাস তো 90 দিন হয় কি না? যাই হোক, তাহলে উনি কি 90 দিন পর্যন্ত উনি থাকবেন? তাহলে উনি কি করে নিশ্চয়তা দিচ্ছেন যে 90 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে? নাকি আমি একটা ছেলে ভুলানো সরা শুনলাম? না, এখন ক্ষমতায় যারা যান তারা হয় অতি চালাক, আর আমাদের নাগরিকদের বোকা ভাবেন, এবং দেখবেন যে ক্ষমতার বাইরে যখনই থাকে তখন এক ধরনের কথা, যেমন এই আসিফ নজরুলের কথাই বলতে পারি, ওনার কিন্তু খুব বেশি প্রতিবাদী একটা অবস্থা ছিল, কিন্তু যখন ক্ষমতায় গেলেন তখন আর এক রকমের কথা ওনারা বলেন। এটা একেবারে চিরায়ত একটা মানুষের, যে দোষগুণ যাই বলি না কেন, এটাই বৈশিষ্ট্য মানুষের। এখন ওনারা কথা খুব সুন্দর বলেন, বলেন, যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন সুন্দর কথা বলছেন, এখনো সুন্দর কথা বলছেন। যেমন এই কথাটি যে বলছেন, অনেকে আমরা হাততালি দিতে পারি যে বাহ, 90 দিনের মধ্যে আপনি বিচার শেষ করবেন। এখন গণমাধ্যমেই দেখা গেছে খুনি তো পালিয়ে গেছে ভারতে, আপনি 90 দিনের বিচার শেষ করলেই কি, না করলেই কি? মানে এটা তো একটা ছেলে ভুলানো কথা হলো। আবার খুনি যে বিদেশে পালিয়ে গেছে সেটাও তো নিশ্চিত করে বলতে পারছে না, এবং মানে গণমাধ্যমে খবর এসেছে, আমি বলেছি সে কারণেই যে, এবং আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে খুনি যদি দেশেই থাকে তাহলে আপনি ধরছেন না কেন? আর যদি দেশে থেকে তাকে না ধরেন তাহলে তাকে শেল্টার দিচ্ছেন আপনারা। তো এই প্রশ্নগুলো আছে। এবং হাদি হত্যার দিনটি খেয়াল করুন, ওদিন হাদি হত্যার পর দ্রুত কিন্তু খবর ছড়িয়ে পড়ে, তার মানে আপনি সীমান্ত সিল করে দেবেন, আপনি সর্বোচ্চ সতর্কতা নেবেন, নিয়ম তো তাই। এবং ওই খুনি নাকি এমন খবর এসেছে যে খুন করে আরামসে ট্রেনে করে বর্ডারে গিয়েছেন, সেখান থেকে কোথায় থেকে কখন কোথায় নামছে, কোন জায়গায় কি হয়েছে, পত্রপত্রিকাতে একদম একেবারে দাড়ি কমা সেমিক্লোন দিয়ে থাকে। এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা যে সরকারের ভিতর থেকে কেউ যদি হেল্প না করে তাহলে এগুলো ঘটছে কিভাবে? আমাদের নাগরিক হিসেবে তো আমাদের জানার অধিকার আছে যে আপনারা যে কথাগুলো বলছেন, মুখে একটা বলছেন, বাস্তবে তো ভিন্ন চিত্র বলছি। হাদি হত্যার বিচার করবেন, কাকে বিচার করবেন আপনি? আচ্ছা নাহিদ, আপনার কি মনে হয় যে, একটা খুব সহজ প্রশ্ন করতে চাই, আমরা চারিদিকেই আমাদের প্রতিবেশী নিয়ে আসি, আমরা প্রতিবেশী, ভারত প্রতিবেশী, একেবারে এই বাড়ি ওই বাড়ির মধ্যে কুলি ফেললে পানি পড়ে যায়। ঠিক সেই সময় আজকে যে ভারত বাংলাদেশের যে একটা সম্পর্কের টানাপোড়েন চললো, এই যে ভিসা সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু মিলে, মানে ভবিষ্যৎ কি বলে,
কি আপনি কি দেখেন একজন সংবাদকর্মী হিসাবে? ভবিষ্যৎ এখন পর্যন্ত যেটা আছে এটা কিন্তু খুব অ্যালার্মিং, আমাদেরকে শঙ্কিত করে। এবং আমি বলতে চাই অনেকেই এক্ষেত্রে শুধু ভারতের দোষী দেন, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের দিক থেকেই কি যথেষ্ট ধরনের অ্যাপ্রোচ ছিল ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার। আর ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে আপনি এগোবেনও বা কি করে? ভারতের অনেক দোষ, তারা আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে, এখানে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে তো একটা জায়গায় শেষ টানতে হবে, আপনাকে তো আগামীর দিকে তাকাতে হবে। সেই তাকানোর যে পলিসি, কূটনীতি, সেটা আমরা দেখছি না। এক্ষেত্রে আমি ভারতের একজন বিখ্যাত এমপি ছিলেন শশী থারুর, তার কথা বলতে চাই, কংগ্রেস নেতা। তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের পার্সপেক্টিভ তিনি বলছেন যে এই যে বাংলাদেশের অবস্থা হচ্ছে, আমাদের হস্তক্ষেপ করা যাবে না, আমাদের পরিস্থিতি বুঝে বাংলাদেশকে আমরা অনুরোধ করতে পারি এবং বোঝাতে পারি এবং ক্ষেত্র বিশেষে কূটনৈতিক চাপ দিতে পারি, এটা। আর বাংলাদেশের দিক থেকে শুধু গরমই দেখানো হচ্ছে। কনস্ট্রাকটিভ যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা, মানে ভারত ছাড়া আসলে, ভারত আমাদের ছাড়া চলতে পারবে না, এটা যেমন সত্য কথা, আমরাও তো ভারতকে ছাড়া চলতে পারবো না, আমাদের লাগবেই। এক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের মর্যাদার সম্পর্ক এস্টাবলিশ করতে হবে। আর কালকে যেটা ভারতে হয়েছে সেটাও অবিশ্বাস্য ঘটনা। সেখানে 4টা, মোট 3টা নয় 4টা ভিসা সেন্টার বাংলাদেশের বন্ধ, একটা মনে বন্ধ করে দেওয়া হয়েছে, শিলিগুড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে, আর বাকি 3টি দিল্লি, গুয়াহাটি এবং আগরতলা, এগুলোকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ভিসা সেন্টার, মানে হুমকির প্রেক্ষাপটে। তার মানে ওখানেও একটা উগ্রপন্থী এবং বাংলাদেশ বিরোধী তৎপরতা তীব্র হচ্ছে। তো বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতা তীব্র হচ্ছে, তার যথেষ্ট কারণ আছে। আর ভারতেও কিন্তু এখন বাংলাদেশ বিরোধী যে বিষয়টি, সেটা কিন্তু বাড়ছে। মানে দুই পক্ষেই একে অপরের বিরোধী যে রাজনীতি, সেটা ডেভেলপ করছে। এতে সাম্প্রদায়িক যে দলগুলো, বিজেপির মতো যে দলগুলো, কিংবা বাংলাদেশের যারা সুবিধাবাদী, এদের সুবিধা, নাগরিক হিসাবে আমাদের সুবিধা নেই, কারণ ভারতের সঙ্গে আজও কালোক আমাদের একটা মর্যাদার সম্পর্ক, স্বাভাবিক সম্পর্কে যেতে হবে। এবং ভারত কোনোভাবেই যাতে বাংলাদেশের রাজনৈতিক এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে, সেটা আমাদেরকে চেষ্টা রাখতে হবে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির মতো দিকে আমাদের যাওয়া যাবে না, সেটা কাম্য নয়। না, যুদ্ধ তো, বা আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, সেটা তো কখনোই কাম্য না, সেটা আমরা চাই না, সেটা কোনোভাবেই চাই না। ভারতের দিক থেকে অনেকে বলেন যে, যেমন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তিনি তো পরমাণু হামলার হুমকি দিয়েছেন। আমাদের এখান থেকেও তো আবার আমরা যে 7 সিস্টার নিয়ে যে সব বাড়াবাড়ি করলাম, এটাই বলা আপনাকে, একেবারে একদমই না, বাড়াবাড়ি কাম্য নয়। কারণ আমরা আসলে পাশাপাশি দুটি দেশ, বেশি ভারতকে বেশি আধিক্যতা দেখানোর কিছু নেই, আবার তাকে একেবারে অমর্যাদা করার কিছু নেই। দুই পক্ষ থেকে উনি বড় ভাই বলেই যে উনি আবার একেবারে অন্যায় করবেন বলে আমরা মেনে নেব, সেটাও না। এবং আমাদেরও সীমান্ত হত্যা সহ নানা বিষয় তো ঘটছেই আমাদের। আপনাদের পত্রিকার, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম পড়ে শোনাই, আপনাকেই শোনাই, জি, নিরাপত্তা নেই কোথাও, সন্ত্রাসীদের হাতে হাতে অস্ত্র। তা আমার প্রশ্নটা হচ্ছে যে, নিরাপত্তা নেই কোথাও, সন্ত্রাসীদের হাতে হাতে যখন অস্ত্র হবে, তখন মাননীয় প্রধান উপদেষ্টা গতকালও বলেছেন যে আমরা একটা সুন্দর নির্বাচন করব। তা অস্ত্রের সাথে নির্বাচনের তো, সুন্দর নির্বাচনের তো সম্পর্ক নাই, নাকি আছে? না, অসুন্দর নির্বাচনের সম্পর্ক আছে। কারণ আপনি খেয়াল করবেন, যতগুলো ইলেকশন হয়েছে তার আগেই পত্রিকাগুলো খুলে দেখবেন যে কি ধরনের অস্ত্র আসে। নির্বাচনের আগে অস্ত্রে আসার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। নিরাপত্তা নেই কোথাও, এটা কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি কি নিরাপত্তা বোধ করেন এই যে আসলেন অফিসে, যে আপনি যে আবার জীবনটা নিয়ে ফেরত যাবেন? নিরাপত্তা আসলে নেই, এবং সরকার নিজেই অসহায়। প্রথম আলো লিস্টটা একটু ফিরে যাই, সেখানে যখন সরকারের তরফ থেকে সহায়তা চাওয়া হলো, তারাও অসহায় হয়ে যাচ্ছেন, মানে উপদেষ্টার অসহায় যাচ্ছেন, মানে তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন, যেটা মনে হচ্ছে। এখন বাড়ির অভিভাবক যদি অসহায় হয়ে যায়, তাহলে সদস্যদের কি হবে? সেটাই প্রশ্ন। দেখুন, এখন এই নিরাপত্তাহীনতার কিছু কারণ বলি। যেমন এই সরকার আসার পর কিছু তথ্য আমাদের খুব আটকে ওঠার মতো। মোটামুটি 1 বছরে 3,500 খুন হয়েছে। আমি যদি মাসে হিসাব করি তাহলে 350-র মতন। আচ্ছা। আর দিনে হিসাব করলে 10 জন, 11 জন, 12 জন, 15 জন, এরকম একটা সংখ্যা হয়। এটা তথ্য সংবাদ মাধ্যমের। আরও হয়তো অনেক খুন হয় যেটা গণমাধ্যমে আসে না। তো 3,500 1 বছর। হ্যাঁ, এটা সরকারের তথ্য, পুলিশের তথ্য, পুলিশ সদর দপ্তরের তথ্য। তার মানে আমি আপনার সঙ্গে যখন কথা বলছি, আজকে মোটামুটি 10 জন মারা যাবে, কম করে হলেও। মানে অলরেডি জীবিত আছে এমন লোক নিহত হয়ে যাবে। গড় বলে ধরে নিচ্ছেন? গড় মানে সরকারের তথ্য হিসেবে আমি বলছি, 10 থেকে 15 জন মারা যাবে আজকের দিনে। ইতিমধ্যে হয়তো 2-4 জন মারাও গিয়েছে, আমরা জানি না কে মারা গিয়েছে। মানে প্রতিদিন এবারে যদি 10 থেকে 15 জন নিহত হন, খুন হন, তাহলে তো এটাই হয়। এবং আগামী বছরও 3,500 মারা যাবে, হত্যা হবে, শিকার হবে এ ধরনের। কারণ এই প্রতিবার এই তথ্যটা কম বেশি হয়, 3 থেকে 3.5, 4 এরকম হয়। এটা সরকারের তথ্য, আপনাকে বলছি আমি। তো এই খুন যখন মারা যায়, আপনি যদি আগামীবারও এরকম মারা যায়, সৃষ্টিকর্তা নিয়ে যাবে, এটা তো আমরা বলি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বলি। এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি একটু ফিরে যাই। উনি বলছেন
যে যেমন একটা ইন্টারভিউ তিনি বলছিলেন যে আগের বছরের থেকে অপরাধ বাড়েনি। আচ্ছা, তার মানে এটাই একটা সন্তুষ্টির জায়গা উনি খুঁজছেন। আচ্ছা। তা আগের তো একটা স্বৈরাচারী ব্যবস্থা ছিল, আপনি তো একটা সুন্দর দেশের কথা বলে দায়িত্ব নিয়েছেন, আপনার আমলে কেন এই খুনগুলো হবে? এটা তো কমাতে হবে এটা। আর খুনের বিষয়টা খুব সস্তা হয়ে গেছে, আপনি আটকে উঠবেন। আমরা গণমাধ্যমে এরকম খবরও পাই আমরা যে 10,000 টাকায় খুনি ভাড়া পাওয়া যায়, 10,000 টাকায়, এবং 10,000 টাকায় অস্ত্র ভাড়া পাওয়া যায়। তার মানে 10-10-20 যদি আপনি এক জায়গায় করেন, 20,000 টাকায় আপনি আপনার প্রতিপক্ষ, মনে করেন আমি আপনার প্রতিপক্ষ, আমাকে আপনি সরিয়ে দিতে পারেন মাত্র 20,000 টাকা একটা মানুষের জীবনের মধ্যে। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন। এনসিপির গতকাল একজন নেতা গুলিবিদ্ধ হলেন, মাথায় গুলিবিদ্ধ হলেন, এবং তাদেরই দলের আরেকজন নেত্রী, প্রথমে মহিলা নেত্রীর উপরেই বোধহয় আসলো, সন্দেহ আসলো, সব কিছু মিলিয়ে। এই যে উপসর্গগুলোকে, এগুলোকে কিভাবে আপনি দেখেন? এটা আসলে যদি দল হিসেবে এনসিপির কথা বলি এখানে, একটা হলো যে আপনি বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, তাহলে এনসিপির একটা খিচুড়ি টাইপের দল হয়েছে। এখানে নানান আইডিওলজির মানুষজন আসছেন, এদের নানান ধরনের বোঝাপড়া, নানান ধরনের স্বার্থ, সব অনেকেই আবার যে ধরনের অসততার চিত্র আমরা পাই, দুর্নীতি সহ নানা, এগুলো খুবই মানে হতাশাজনক। আবার কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যিকার অর্থেই সামনে এগিয়ে যেতে চায়, এটা ভালো। তবে এনসিপির এই ঘটনাটি দিয়ে প্রমাণ হয় যে এদের আসলে নিজেদের মধ্যেও অনেক সমস্যা যেরকম আছে, আবার এদের বহিঃশত্রুও আছে এদের, এটা অস্বীকার করা যাবে না। আর তবে আমি একটু বিশেষভাবে মনোযোগ দিচ্ছি আইন শৃঙ্খলার, যেখানে এই যে গুলিটা হলো, মাথায় গুলি হয়েছে, এবং খেয়াল করে দেখবেন হাদিকে গুলি করা হয়েছে মাথায় একটা, এবং শুধু এটা না, সাম্প্রতিককালে যতগুলো খুন হয়েছে প্রকাশ্যে দেখবেন ম্যাক্সিমাম মাথায়, এবং নিখুঁত গুলি। তার মানে 10,000, 20,000 যে আপনাকে বললাম আমি, এর সঙ্গে একটা অ্যালার্মিং বিষয় হলো যে খুনি ট্রেন্ড, সে প্রশিক্ষিত, সে জানে যে একটা গুলি কোথায় করতে হবে। তার মানে ডিফেন্সে বা পুলিশে আমরা দেখি না যে ট্রেন করা হয়, এদের খুনিকে ট্রেন করা হচ্ছে। আপনার এই কথা মানে মানে আপনি যেভাবে খুব স্বাভাবিকভাবে বলছেন, আমরা খুব আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি একেবারে। আমরা এই আশঙ্কার মধ্যে থাকতে চাই না। কিন্তু তারেক রহমান ফিরছেন আর মাত্র একদিন, এবং বেশ প্রস্তুতি। কি মনে হয় আপনার? এই তারেক রহমানের ফেরার সঙ্গেও কিন্তু আইন শৃঙ্খলা একটা মানে এই যে খুন অনেক জড়িত থাকতে পারে, কারণ তিনি যখন ফেরার ঘোষণা দিলেন এর পরদিনই কিন্তু হাদির হত্যাকাণ্ড আমরা দেখলাম। তারপরে আরো অনেকগুলো মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আগে যে খুব ভালো ছিল এমন না, কিন্তু হঠাৎ করে এটা একেবারে ভয়ানকভাবে নিচের দিকে নেমে গেছে। মানে যখনই তারেক রহমান দেশে ফিরবেন ঘোষণা দিলেন, এরপর খুবই ইচ্ছাকৃতভাবে পত্রিকায় হামলা হলো, খুন খারাপির মাত্রা বেড়ে গেছে। ইনফ্যাক্ট এখন একটা আতঙ্ক বিরাজ করছে, টার্গেট মানে কিলার কাকে টার্গেট করেছে, বা অনেকেই টার্গেটে আছে, হিট লিস্ট অনেকে আছে, তার মানে তাকে ঠেকানোর একটা চেষ্টা কিন্তু আছে। এখন একটা জরিপে দেখা গেছে 60% মানুষ তার সমর্থক। এখন গণতন্ত্রের সৌন্দর্য কি, আপনি তাকে অপছন্দ করতে পারেন, পছন্দ করতে পারেন, কিন্তু জনগণের যে ম্যান্ডেট, জনগণ যদি চায় কাউকে, আপনাকে চাইলো, আমাকে চাইলো, তারেক রহমানকে চাইলো, যাকেই চাইলো, তার পক্ষে কিন্তু আপনাকে থাকতে হবে, মানে তার অধিকারের পক্ষে। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আপনি কি কোনো সুন্দর স্বপ্ন দেখেন না? অবশ্যই দেখি। কিরকম? অবশ্যই দেখি, কারণ হচ্ছে যে এক্ষেত্রে আমি বলতে চাই, আল মাহমুদ একটা কথা বলেছিলেন, কবি আল মাহমুদ, যে যুদ্ধ ছাড়া শান্তি হয় না, মানে সংঘাত ছাড়া যুদ্ধ লাগবে নাকি? যুদ্ধ বলতে আমি সংঘাতকে বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে সংঘাত ছাড়া আসলে শান্তি আসবে না। এটা সংঘাত হয়, ভাঙচুর হয়, এবং দেখবেন যে ঝড়ের পর শান্ত সুন্দর একটা পরিবেশে আবহাওয়া পরিষ্কার হয়ে যায়। অনেক সংঘাত হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে আমাদের। এখন আমাদের আশাবাদী, আশা নিয়ে থাকতে হবে, আমাদের চেষ্টা করে যেতে হবে। আমাদের লড়াই আসলে এখনো চলছে, সেই লড়াইতে আমাদেরকে, এবং আমরা লড়াই করে জিতেছি, কিন্তু এর আগে আমরা হারিনি, আমরা জিতেছি, আর ভবিষ্যতে আমরা জিতবো আশা করি। সাধারণ মানুষের পক্ষে লড়াইটা চাই, সেটাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় অতিথি যে কথাগুলো বললেন, খুব বাস্তব সত্য কথাগুলো, খুব রূঢ় সত্য কথাগুলো সহজভাবে বললেন, কিন্তু তার ভেতরে কষ্টও আছে, আমরা লক্ষ্য করলাম। আমরা এই কষ্টটা দেখতে চাই না, আমরা সুন্দর একটা ভবিষ্যৎ চাই, সুন্দর একটা দেশ চাই। ভালো থাকবেন, খোদা হাফেজ।